স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছে রাকিব আহমেদ। শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত খবর। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দুবার আওয়ামী লীগ ও একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন হাজী সেলিম। ২০০৮ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ১৩ বছরের কারাদণ্ড হয় হাজী সেলিমের। ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট। পরে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। কিছুদিন কারাভোগের পর ২০২৩ সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাকে জামিন দেন। সামনে আসতে শুরু করেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও তার পরিবারের নানা অপকর্ম, অনিয়মের তথ্য। ক্ষমতার দাপট দেখানো এই আওয়ামী লীগ নেতার হাতে জিম্মি ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছে। শত শত একর খাস জমি দখল করে হাসান মাহমুদের পরিবার, যা এখন উদ্ধার হচ্ছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খুরুশিয়া রেঞ্জে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ বন বিভাগের প্রায় ২১২ একর জমি দখল করেন। ২০০৯ সাল থেকে একে একে গড়ে তোলেন মহিষের খামার, পুকুর, বাগান, রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থাপনা। বড় ভাই বন বিভাগ ও পরিবেশ মন্ত্রী থাকাকালে সেই প্রভাব খাটিয়ে তিনি এসব জমি দখলে নেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বন বিভাগ অভিযানে নেমে প্রায় ২০০ একর জমি উদ্ধার করে। রাঙামাটি বান্দরবন সড়কের পাশে একটা পার্ক, ওখানে একটা পুকুর আছে, পুকুরের উপরে একটা পার্ক ছিল, রেস্টুরেন্ট ছিল। এগুলো আমরা গত ২৬ তারিখে এগুলো ভেঙে দিয়ে ওখানে প্রায় ৫ একর জায়গা ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলে নিয়ে গেছে। সাবেক মন্ত্রীর পরিবারের ভয়ে আগে কেউ মুখ খুলতেন না, এখন মানুষ তুলে ধরছেন তার পরিবারের নানা অপকর্ম। একটা উচ্চ করে কথা বলতে পারতো না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না, যা পরিণত হচ্ছে এখন যে সরকার পতনের পর সবকিছু উন্মোচন করতে সবাই। প্রজেক্টের এখানে কতগুলা কাগজের আছে, কতগুলা রিজার্ভের আছে। এদিকে এরশাদ মাহমুদ স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দাবি করেছেন সরকার থেকে লিজ নিয়ে তিনি খামার করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা জানা নেই। আদালত চাইলে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এক প্রশ্নের জবাবে বলেন, সম্প্রতি ভারতের সঙ্গে করা বাংলাদেশের সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে। দেশের স্বার্থ রক্ষা হলে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এরই মধ্যে বাতিল হয়েছে সব কূটনৈতিক পাসপোর্ট। ফলে তিনি কিভাবে অবস্থান করছেন প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। এটা আপনারা ভারতীয় থেকে জিজ্ঞেস করেন যে কি স্ট্যাটাস তাদের, কিভাবে রেখেছে তারা। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে ১০০ মামলা হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে কিনা। ফেরত চাইলে দিতে হবে, এটা আমি ঠিক মেন করি। আমি যেটা মেন করেছি সেটা হলো যে যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইবো। সত্যি এটাই, যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার। গত জুনে দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই হয়। চূড়ান্ত চুক্তির আগে এগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান উপদেষ্টা। এমওইউ সবসময় কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলি চুক্তি করার সময় সেটা আমরা করব। বাংলাদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা প্রশ্নে উপদেষ্টা বলেন, তারা এখন কিছুটা ভীতির মধ্যে থাকলেও শিগগিরই তা কেটে যাবে। নিউইয়র্ক থেকে ফিরে আসবেন, এটুকু এখন পর্যন্ত সিদ্ধান্ত হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সংবিধানে এমন বিধান রাখতে চায় বিএনপি। রোববার কুমিল্লা ও ফরিদপুরে নেতাকর্মীদের সাথে অনলাইনে মত বিনিময় সভায় এই কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5ই আগস্ট স্বৈরাচার পতনের সাথে মানুষের নতুন ভাষা পড়তে ও বুঝতে না পারলে নেতাকর্মীরা ছিটকে পড়তে পারেন, এমন শঙ্কার কথাও তুলে ধরেন তারেক রহমান। বলেন, এতদিন শুধু আওয়ামী লীগ ছিল দলটির প্রকাশ্য প্রতিপক্ষ। নেতাকর্মীরা তাদের আক্রমণের ধরন সম্পর্কে জানত, এখন চারপাশে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ। তারেক রহমান জানান, রাষ্ট্র কাঠামোর সংস্কারের পরিকল্পনায় আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখবে তার দল।
ধর্ম, বর্ণ, সমতল, পাহাড়ি নির্বিশেষে সবার সম অধিকার নিশ্চিতেরও ঘোষণা দেন তিনি। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দক্ষিণ জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না। বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম জানান, শনিবার এস আলম গ্রুপের 14টি বিলাসবহুল গাড়ি সরানোর অভিযোগে দক্ষিণ জেলা বিএনপির 3 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এরপরই এই ঘোষণা আসে। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে দেয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। বলেন, রাষ্ট্র সংস্কার করতে হলে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। লুণ্ঠিত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলে আমরা মনে করি। ভবিষ্যতে সঠিক রাজনীতির মধ্য দিয়ে বিএনপি দেশকে নেতৃত্ব দেবে বলে আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দল প্রস্তুত বলেও জানান তিনি। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রোববার তিনি আরও বলেন, লাখো নেতাকর্মীর ত্যাগ আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় কেউ যেন নস্যাৎ করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বহু বছর পর উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। কোনো ধরনের বাধা না থাকায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। যোগ দেন ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা 11টায় শ্রদ্ধা নিবেদনের সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাধিস্থলে জড়ো হন নেতাকর্মীরা। বেলা 11:30টার দিকে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান মহাসচিব। এ সময় বিএনপি মহাসচিব জানান, একদলীয় শাসন থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। জিয়াউর রহমানের 19 দফা জাতিকে আলোর পথ দেখিয়েছে। ছাত্র জনতা নতুন করে যে স্বাধীনতা এনে দিয়েছে তার জন্য 15 বছর সংগ্রাম করেছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। শত জুলুম নির্যাতনেও বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই বলেও জানান তিনি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। বন্যার কারণে প্রতিষ্ঠা বার্ষিকীর 5 দিনের কর্মসূচি কমিয়ে একদিনে এনে বাকি অনুষ্ঠানের খরচের টাকা বন্যার্তদের দিচ্ছে বিএনপি। 46 বছরের রাজনীতিতে গত এক যুগ সবচেয়ে কঠিন সময় পার করা বিএনপির এবারের প্রতিষ্ঠা বার্ষিকী একটু ভিন্ন আমেজে। প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীদের প্রত্যাশা, ছাত্র জনতার আন্দোলনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা যখনই নির্বাচন দেবে সেই নির্বাচনে ভোটের মাধ্যমে সরকার গঠন করবে বিএনপি। জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলনে 4 আগস্ট ডাক্তার ভাই না থাকলে মৃত্যু অবধারিত ছিল হিউস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্রর। কারওয়ান বাজারে আন্দোলনের সময়ে রাইফেলের গুলি তার পেট ভেদ করে বেরিয়ে যায়। আন্দোলনে অংশ নেয়া 2 ভাই অদ্রি আর দীপ্র পিলখানা হত্যাকাণ্ডে নিহত লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমানের সন্তান। 4 আগস্ট সকালে ছাত্র আন্দোলনে উত্তাল কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার মাঝে ডাক্তার আরাফাত রহমান অদ্রি।
সঙ্গে ছোট ভাই সাদাকাত রহমান দীপ্র। তিনি আমেরিকার হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর ডিগ্রি শেষ করে মাত্র দেশে ফেরেন। ফার্মগেট এলাকায় গুলির মুখে পড়েন দুই ভাই। প্লাস্টিকের সড়ক বিভাজন দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন তারা। এই সময় ছোট ভাই দীপ্র পেটে গুলিবিদ্ধ হন। ডাক্তার বড় ভাই অদ্রি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। করে চিৎকার করে পড়ে গেল। আমার ফুফাতো ভাইও ছিল, সে ট্রায়াঙ্গেলে ছিলাম আমরা তিনজন। তো আমার সামনে ও আর সাইডে ফুফাতো ভাই। তো পাশে গলিতে নেওয়ার পরে একটা ভ্যান পাই, এবং মানে এটা মনে হয় আল্লাহ নিজ হাতে আমাদেরকে, ওই সময় ভ্যানটা তালা মারা ছিল, কিন্তু কিভাবে জানি তখনই ভ্যানের চালকটা চলে আসে এবং তিনি নিজে থেকে তালাটা খুলে সে নিজেই পুরাটা রাস্তা সেই কারণবাজার ওখান থেকে বিআরবি হসপিটাল পর্যন্ত নিয়ে আসে। এই দুই ভাই পিলখানা হত্যাকাণ্ডে নিহত কর্নেল ডাক্তার কাজী রবি রহমানের ছেলে। বাবার হত্যার সঠিক তদন্ত ও পিলখানা হত্যাযজ্ঞের দায়ীদের শাস্তির দাবিতে মূলত ছাত্র আন্দোলনে অংশ নেন তারা। ফ্যামিলি সকলের বিশ্বাস আছে যে আগের সরকার বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে জড়িত। ছাত্র জনতার সাথে মিশে আমরা যদি অ্যাক্টিভলি ওই সরকারকে পতনের ভূমিকা রাখতে পারি, এর থেকে মানে সন্তুষ্টিজনক আর কিছু আসলে হতে পারতো না। ছোট ছেলে গুলি খাওয়ার পর স্বামীহারা ডাক্তার ফৌজিয়া রশিদ মনে করেছিলেন স্বামীর পর ছেলেরও কবর দেখতে হবে তাকে, কিন্তু ডাক্তার ভাই সাথে থাকায় মৃত্যু দেখতে হয়নি। আমার কাছে মনে হচ্ছে যাওয়া উচিত। এর জন্য আমি আসলে কোনো এক্সট্রা কোনো ইয়ে করি না, আমি খালি এটুকু বলে দিছি তোমরা তোমাদেরকে সেভ করবা, এই আসলে আমি বলছি, আমি আর কিছু করিনি। আহত দীপ্রর চিকিৎসার ভার নিয়েছে সেনাবাহিনী। পিলখানা হত্যাকাণ্ডের মতো ছাত্র আন্দোলনে হত্যা মামলাগুলো যেন আটকে না থাকে, এমন প্রত্যাশা শহীদ কর্নেল রবি পরিবারের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত দুই ছাত্রের নামে অডিটোরিয়াম ও মুক্ত মঞ্চের নামকরণ হল মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে। তাদের অভিভাবকের উপস্থিতিতে নামকরণের সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের আত্মত্যাগ চিরদিন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান। পৃথক মামলায় আবারও রিমান্ডে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জন। অন্য আসামিরা হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগ নেতা আহমেদ হোসেন, ছাত্রলীগের তানভীর হাসান সৈকত ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহাইল। রোববার ভোরে 4 হত্যা মামলায় আদালতে নেওয়া হয় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ 6 জনকে। অন্য আসামিদের মধ্যে ছিলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন, ছাত্রলীগের তানভীর হাসান সৈকত এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহাইল। 19 জুলাই কোটা আন্দোলনে বাড্ডায় সুমন এবং সূত্রাপুরে ইকরাম ও ওমর হত্যায় পলককে 6 দিনের রিমান্ড দেয় আদালত। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2টি মামলায় 3 দিন করে মোট 6 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং অপর আসামিদের ব্যাপারে প্রত্যেকের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেন। অন্যদিকে লালবাগ থানার হত্যা মামলায় 3 দিনের রিমান্ডে দেয়া হয় শামসুল হক টুকু, আরিফ খান জয়, মোহাম্মদ সোহাইলকে। আর আদাবর থানার হত্যা মামলায় আহমদ হোসেন ও তানভীর হাসান সৈকতকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আজকের যে আসামিরা তারা রিমান্ডে ছিল এবং আয়ুষাব বারবার রিমান্ড চাওয়ার পরও এবং পরবর্তীতে ফার্দার কেন রিমান্ড চাওয়া হয়েছে আমরা যখন জিজ্ঞাসা করেছি তখন আয়ুষাব সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারে নাই। এর আগে 25 আগস্ট হত্যা মামলায় এই 6 জনকেই নানা মেয়াদে রিমান্ডে দিয়েছিল আদালত। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে ও গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনভির সহ 10 জনের বিরুদ্ধে আলাদা 2টি মানহানির মামলা হয়েছে। রোববার ঢাকা মহানগর হাকিম আরফাতুল রাকিবের আদালতে মামলা 2টি করা হয়। মামলার নথি থেকে জানা যায় 1000 কোটি টাকার মানহানির অভিযোগে একটি মামলা করেছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়াল। এছাড়া 100 কোটি টাকার মানহানির আরেকটি মামলা করেছেন বাজুসের সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন। দিলীপ কুমারের মামলায় আদালত সমন জারি করেছে, আর এনামুল হকের মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। এসব মামলার বাকি আসামিরা হলেন নঈম নিজাম, আবু তাহের, হায়দার আলী, রিপনুল হাসান, আবু তৈয়ব ও রুহুল আমিন রাসেল। প্রভাবশালীদের কর ফাঁকি অনুসন্ধানে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে জাতীয় রাজস্ব বোর্ড NBR।
চেয়ারম্যানের নির্দেশনা তালিকা তৈরি করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। যাচাই বাছাই শেষে শুরু হবে তদন্ত। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, কর অঞ্চলগুলোও রাঘব বোয়ালদের বিরুদ্ধে অনুসন্ধান করতে পারবে। গত দেড় দশকে অর্থনীতিতে প্রবৃদ্ধি হলেও কর জিডিপি অনুপাত বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে। নানা উপায়ে কর ফাঁকি দিয়ে ফুলে ফেঁপে উঠেছেন বহু মানুষ। এদের অনেকের ছিল রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রভাব, তাই সবকিছু জেনেও চুপ ছিল এনবিআর। রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতিপরায়ণ মানসিকতায়ও পার পেয়েছেন অনেকে। গণ অভ্যুত্থানের পর প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এনবিআর। এস আলম, বসুন্ধরা সহ 6 বড় গ্রুপের উদ্যোক্তাদের বিরুদ্ধে চলছে তদন্ত। শীর্ষ ব্যবসায়ীদের পাশাপাশি অন্যদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে এনবিআর। এরই মধ্যে রাজনীতিক, আমলা, পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রভাবশালীদের 30 থেকে 35 জনের একটি তালিকা করেছে এনবিআর। চেয়ারম্যানের নির্দেশনা পাওয়ার পর তালিকা আরও বড় করছে সিআইসি। এটা আমরা প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে এটা করব এবং আমার ধারণা যে এখান থেকে কেউই ছাড় পাবে না। সবাইকে আলটিমেটলি আমরা ট্যাক্স নেটের আওতায় আনবো এবং তারা যে ট্যাক্সটা ফাঁকি দিয়েছে সেটা জরিমানা সহ আমরা আদায় করব। গোয়েন্দারা জানান, তদন্তের আওতায় আসা ব্যক্তি ও পরিবারের সদস্যদের ব্যাংক লেনদেনের তথ্য সংগ্রহ করা হবে। নামে বেনামে থাকা অস্থাবর সম্পদও অনুসন্ধান করা হবে। এরপর প্রাপ্ত তথ্য মেলানো হবে আয়কর নথির সঙ্গে। পাশাপাশি কোনো বিশেষ উপায়ে সম্পদ বৈধ করে আয়কর ফাঁকি দিয়েছেন কিনা তাও দেখা হবে। ডেফিনেটলি আমরা খুবই ফার্মলি কাজ করব। আপনারা দেখেছেন আমাদের বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় অত্যন্ত ক্লিয়ারলি সেদিন বলেছেন যে আপনারা আমাদের উপর ভরসা রাখেন, আমরা আপনাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা যথাযথ প্রতিফলন করতে পারব। কর ফাঁকি অনুসন্ধানে এখনও চুপ কর অঞ্চলগুলো। সরকার পতনের পর শুধু কর অঞ্চল 15 ও বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এনবিআর চেয়ারম্যান জানান, কর অঞ্চলগুলো নিয়মিত কাজের পাশাপাশি কর ফাঁকি অনুসন্ধান করতে পারবে। প্রত্যেকটা জোন তাদের মতো করে কাজ করবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটিতে 1 মাসেও সেবা কার্যক্রম স্বাভাবিক হয়নি। এখনও অধিকাংশ কাউন্সিলর অনুপস্থিত থাকায় জন্ম মৃত্যু নিবন্ধন করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিটি কর্পোরেশন বলছে, এসব কার্যক্রম কাউন্সিলর কার্যালয় থেকে আঞ্চলিক অফিসে নেয়ার চেষ্টা হচ্ছে। প্রধান নির্বাহী কর্মকর্তার আশা 1 সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। এ চিত্র ঢাকা উত্তর সিটির 24 নম্বর ওয়ার্ডের। 5 আগস্ট পুড়িয়ে দেওয়া হয় কাউন্সিলর অফিস। 1 মাসেও তা আর সংস্কার হয়নি। কাউন্সিলর এখনও অনুপস্থিত। বন্ধ রয়েছে জন্ম মৃত্যু নিবন্ধন, ওয়ারিশন সনদ সহ নাগরিক সেবা। একই অবস্থা 18 নম্বর ওয়ার্ডের। এখানকার কাউন্সিলর জাকির হোসেন বাবুলও গা ঢাকা দিয়েছেন। এতে সেবা পাচ্ছেন না নাগরিকেরা। জন্ম নিবন্ধন বলেন, নাগরিক সনদ বলেন, তারপরে এই ওয়ারিশন সার্টিফিকেট বলেন বা স্বাভাবিক যে কার্যক্রম আছে এগুলো সমস্ত কার্যক্রম স্থগিত আছে। 2-3 জন আসছিল, ওদেরকে বুঝাই বলে দিয়েছি যে আপনারা আজকে তো রবিবার, সামনের সপ্তাহে যোগাযোগ করেন, আশা করি হয়ে যাবে। তবে কিছুটা ভিন্ন চিত্র গুলশান বনানীর 19 নম্বর ওয়ার্ডের। কাউন্সিলর অনুপস্থিত থাকলেও সব সনদে স্বাক্ষর করছেন। ওনারা নিজের থেকেই অনেক করেছেন এবং আসার সাথেই ওনারা আমাকে মানে পুরোপুরি যা করার একদম আমাদের অসম্ভব হেল্প করছে। এখানে আসলাম ফাইনালি, আলহামদুলিল্লাহ তারা খুব হেল্পফুল। আমার কাজটা তারা সাথে করে দিয়েছে আর কি। তো এই ধরনের কার্যক্রম যে চালু থাকবে সেটা আমরা আগে বুঝতে পারিনি। ঢাকা উত্তরের 54টি ওয়ার্ডের মধ্যে অন্তত 50 কাউন্সিলর কার্যালয়ে আসছেন না। এ পরিস্থিতিতে বিকল্প ভাবছে সিটি কর্পোরেশন। 5টা উড়ান যে জোন সেখানে কাউন্সিলর মহোদয়রা করতেন, তো সেটাকে আমরা রিইনস্টেট করে আমরা চিন্তা করছি যে আঞ্চলিক যে স্বাস্থ্য কর্মকর্তা আমাদের যে কি বলে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা বা অন্য কোনো কর্মকর্তাকে এই পাওয়ারটা আমরা দিয়ে দেবো যাতে জনভোগান্তিটা না হয়। তবে ঢাকা দক্ষিণে আগে থেকেই আঞ্চলিক অফিসের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা সহ বিভিন্ন স্থান থেকে লুট ও হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হচ্ছে। রোববার এক বিজ্ঞপ্তিতে সরকারি ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানের কথা নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 4 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ অভিযানে অংশ নেবে সেনাবাহিনী সহ সব বাহিনী।
চলতি বছরের জানুয়ারিতে পুলিশের বিশেষ শাখার দেয়া তথ্য মতে সারা দেশে বৈধ অস্ত্র 50,310টি, এর মধ্যে ব্যক্তিগত অস্ত্র 45,226টি, বাকিগুলো বিভিন্ন আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের নামে লাইসেন্স করা। 10,215টি অস্ত্র রয়েছে রাজনীতিবিদদের কাছে। 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন থানায় হামলা চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদ লুট করে দুর্বৃত্তরা। সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারেই যৌথ অভিযান চলবে। আগামী 7 দিন সরকারি হাসপাতালে শুধু জরুরি সেবা দেবেন চিকিৎসকরা। রোববার হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর কমপ্লিট শাটডাউন কর্মসূচি থেকে সরে আসার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। কিন্তু এরপরই ঢাকা মেডিকেলের সংবাদ সম্মেলনে হট্টগোল শুরু হয়। স্বাস্থ্য উপদেষ্টার দাবি প্রত্যাখ্যান করেন চিকিৎসকরা। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে মারধর করা হয় চিকিৎসকদের। হামলাকারীদের গ্রেপ্তার এবং হাসপাতালের নিরাপত্তার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন রোববার সকালে। আসছি এখানে একটা ট্রিটমেন্ট করার জন্য, এখন দেখতেছি এখানে সমস্যা। গঞ্জাম হুনতাছি, ডাক্তার নাই, বাইরে খাড়া করে রাখছে। বেলা 11:15 শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতালের পরিচালক। এরপর কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন চিকিৎসকরা। এতে দিনভর চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। এরপর রোববার বিকেলে শিক্ষানবিশ ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা, ঢাকা মেডিকেলের পরিচালক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, কমপ্লিট শাটডাউন থেকে সরে এসেছেন চিকিৎসকরা। কর্মসূচি উইথড্র করেছে। আমরা তো বলেছি যে এটা তারা ঘোষণা দিয়েছে, তারা ঘোষণা দেবে যে আমরা জরুরি সব কাজগুলো আমরা করব। এখন পর্যায়ক্রমে তাদের কাছে আমরা কমিটমেন্ট করেছি 8টা বড় হাসপাতালে আমরা যে ফোর্সগুলো দেওয়ার কথা বলছে তাদের সুরক্ষার জন্য সেগুলো আমরা এনশিওর করব। উপদেষ্টার এমন ঘোষণার পর তার সামনেই হট্টগোল শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। বলেন, সোমবার রাত 8টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন স্থগিত করলেও দাবি না মানা হলে কর্মসূচি চলবে। তবে আগামী 7 দিন সারা দেশে জরুরি সেবা ছাড়া অন্য সব সেবা বন্ধ থাকবে বলেও জানান তারা। আগামী 7 দিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং রুটিন সেবা বন্ধ থাকবে এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই 7 দিনের মধ্যে যদি আমরা এই 2টা সেবা পাই তাহলে আমরা আবার আউটডোর সেবা এবং রুটিন সেবায় ফিরে যাব। চিকিৎসকদের নিরাপত্তায় স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ গঠন, স্বাস্থ্য সুরক্ষা আইন, একজন ডাক্তারের সঙ্গে একজন নিরাপত্তা কর্মী দেওয়ারও দাবি জানান তারা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে চরম বিপাকে বন্যা কবলিত এলাকার মানুষ। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানির নিচে বিস্তীর্ণ ভূমি। ফলে খড়, ঘাস সহ খাবারের মারাত্মক সংকটে পড়েছেন খামারিরা। স্যাঁতসেঁতে পরিবেশ থাকার কারণে অসুস্থ হচ্ছে গবাদি পশু। বন্যায় লক্ষ্মীপুরের 5 উপজেলায় 50,000 একর চারণভূমি প্লাবিত হয়েছে। হঠাৎ বন্যায় চর আবদুল্লাহ, তেলিচর ও চর মেঘাসহ বিভিন্ন জায়গা থেকে ভেসে যায় অন্তত 5,000 মহিষ। পরে তাদের উদ্ধার করা হয়। বন্যায় জনজীবন বিপর্যস্তের সঙ্গে গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়েও বিপাকে পড়েছেন দুর্গত এলাকার মানুষ। শুকনো জায়গার অভাবে আশ্রয় কেন্দ্র ও বাড়ির ছাদে রাখতে হচ্ছে গবাদি পশু। পাশাপাশি গবাদি পশুর খাবার নিয়ে চরম সংকটে খামারিরা। ভেজা ও স্যাঁতসেঁতে জায়গার কারণে অসুস্থ হয়ে পড়ছে গবাদি পশুও। গরু, ছাগল, হাঁস, মুরগ নিয়ে অবস্থা খুবই খারাপ। গোখাদ্যের দারুণ অভাবের কারণে অনেক খামারিরা ভীষণ সংকটে আছে। এবারের বন্যায় লক্ষাধিক গবাদি পশু মারা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 কোটি টাকা। এই কয়েকদিনের জলাবদ্ধতার কারণে ঘাসের জমি প্রচুর ক্ষতি হয়েছে, ঘাসগুলো ক্ষতি হয়েছে, খাদ্যের ক্ষতি হয়েছে এবং শুকনো ঘাস, শুকনো খড় সেগুলো অনেক ক্ষতি হয়েছে। একই অবস্থা নোয়াখালীর 8 উপজেলাতেও। বিস্তীর্ণ চরাঞ্চল ও ঘাস পানিতে তলিয়ে থাকায় দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। জেলায় মারা গেছে 3 লাখের বেশি গবাদি পশু। আমরা গোখাদ্য পেয়েছি কয়েক জায়গা থেকে, সেগুলো আমরা কালকে যেটা এসেছিল আমরা সাথে সাথে যাদের সমস্যা আমরা দিয়ে দিচ্ছি। গোখাদ্য আমাদের প্রয়োজন। আমরা গোখাদ্য প্রাণী সম্পদ অধিদপ্তরকে আমরা দায়িত্ব দিচ্ছি কোথায় কোথায় প্রয়োজন, তারা একটা তালিকাও তৈরি করেছে, কিন্তু সব জায়গায় এখন গোখাদ্য আমরা পৌঁছাতে পারিনি। গোখাদ্য আমাদের প্রচুর চাহিদা আছে। ঘরবাড়ি থেকে পানি না নামায়
গবাদি পশু নিয়ে অনেকে এখনো আছেন আশ্রয় কেন্দ্রে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনী, চাঁদপুর ও মৌলভীবাজারে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে গ্রামীণ সড়ক, বাড়িঘর ও ফসলি জমির। পানি নামলেও বসত ভিটা ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘরে ফিরতে পারছেন না বানভাসীরা। এছাড়া বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগে, দুর্ভোগে পড়েছেন তারা। বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৪২টি সড়কের ৫০০ কিলোমিটার অংশ। ভাঙা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ত্রাণ নিয়ে যেতেও বেগ পেতে হচ্ছে কর্মীদের। কঠিন হয়ে পড়েছে জরুরি রোগী পরিবহন। নিয়ে আসতেছি প্রায় ১.৫ কিলোমিটার দূর থেকে। রাস্তার অবস্থা খারাপ, লোকজন চলাফেরা করতে পারতেছে না। রাস্তাগুলা সংস্কার না করলে গ্রামের মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে। মেরামত না করা হয় তাহলে এই গ্রামের এই এলাকার মানুষের কোনো উপায় নাই, একটা রুগীও নেওয়ার সুবিধা নাই। জেলার ৪৩০০ কিলোমিটার সড়কের মধ্যে তলিয়ে যায় ৩৩০০ কিলোমিটার অংশ। গুরুত্ব বিবেচনায় মেরামতের কথা জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ১০০ কোটি টাকার মতো আমাদের এইসব আমাদের পুনর্বাসনের জন্য প্রয়োজন হবে। দীর্ঘমেয়াদী যে কাজগুলো হবে সেগুলোর জন্য ১.৫ বছর থেকে ২ বছর লাগবে, আর স্বল্পমেয়াদী আমরা ২ মাসের মধ্যে শেষ করে দিতে পারবো। চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার প্রায় ৩,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নামলেও বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় ভুক্তভোগীরা। বাড়ির যায় যে ঘরে ঢুকনো এমন কোনো সুযোগ নাই। ঘর ভাঙি পড়ে যে ঘরের কাঠগুলো সব পচে গেছে। তালিকা করে ভুক্তভোগীদের সহযোগিতার কথা জানিয়েছে জেলা ত্রাণ ও দুর্যোগ বিভাগ। তালিকা আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো, তখন সরকার যেভাবে সিদ্ধান্ত দিবেন আমরা সেভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে আর্থিক সহায়তা বা অন্য যে কোনোভাবে যদি সরকার সহযোগিতা করতে চাই, যেভাবে নির্দেশনা দেয় আমরা সেভাবে তা বাস্তবায়ন করব। মৌলভীবাজারে ৮২,০০০ হেক্টর আমন ধানের বেশিরভাগই তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪২,০০০ কৃষক। কৃষি বিভাগের হিসেবে শুধু কৃষিতেই লোকসান ২০৫ কোটি টাকার ওপরে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যায় ঘরবাড়ির ক্ষয়ক্ষতি ও ভোগান্তি নিয়ে জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর উদ্দিন, এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে ফেনী একটি জেলা। সেক্ষেত্রে বন্যা পরবর্তী এখন যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো মোকাবেলায় কি উদ্যোগ নেওয়া হচ্ছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে দেখতে পাচ্ছেন? আপনাকে বলে রাখি, ফেনীর ফুলগাজী এবং ফসুরাম, মূলত বন্যাটা শুরু হয়েছে ফসুরাম থেকে। এটি আস্তে আস্তে সোনাগাজী, দাগনভূঞা, ছাগলাইয়া টোটাল জেলাতে পরিণত হয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী, ফসুরাম। আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফুলগাজীর উত্তর জগৎপুর এলাকায়। এখানে মানুষের ঘরবাড়ি, ধান ক্ষেত, রাস্তাঘাট সবই তলিয়ে নিয়ে গেছে। আমরা এখানে একটি নদী আছে, ফেনী মুহুরী নদী। এটি জগৎপুরে প্রায় ১.৫ কিলোমিটার জায়গার মধ্যে প্রায় ১১টি ভাঙন। এখানকার স্থানীয়রা বলছে এই ভাঙনটা যদি মেরামত না করা হয়, একটু বৃষ্টি হলে আবারও পানি আসবে, আবারও বন্যায় তলিয়ে নিয়ে যাবে এই অঞ্চলের মানুষ। এখানে আরো বেশি, সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে নদী পাড়ের কিছু মানুষ যাদের ঘরবাড়ি আছে। একজন ব্যক্তি আছে আসমা বেগম, তিনি আসলে কোনো রকমে দিন যাপন করেন। তার বাড়িটিও আসলে একদম মাটির সাথে মিশে গেছে। তার আসলে তার যে বাবা মা, ভাই বোন, তাদেরকে নিয়ে আসলে এখন দুর্বিষহ জীবনযাপন করছে। এর বাইরেও ফেনীর ছাগলাইয়াতে অনেকগুলো বাড়ি আছে যেগুলো এখনো পানির স্রোতের সাথে কাদা এসে তাদের ঘর ডুবে গিয়েছে। সেখানে এখন মানুষ কাদা পরিষ্কার করছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে উত্তর জগৎপুর। এখানে প্রায় যে কৃষি জমি আছে, প্রত্যেকটা কৃষি জমির ধান একদম নষ্ট হয়ে গেছে, পচে গিয়েছে। তারা বলছে আগামী মৌসুমে পর্যন্ত তারা এই ফসল করেই কিন্তু তাদের জীবন জীবিকা চালিয়ে নিতে হয়। কৃষকের এখন যে ধান পচে গেছে এটি আবার কবে নাগাদ লাগাবে, কবে নাগাদ তুলবে, তখন তার যে সারা বছরের খোরাক সেটি কি করে সে সামাল দেবে সেটি নিয়ে তারা দুশ্চিন্তা আছে। এছাড়াও আপনাকে বলে রাখি, ফেনী মুহুরী নদীর প্রায় 89টি পয়েন্টে ভেঙেছে। এটি এখনো যদি দ্রুত মেরামত করা না হয়, যে কোনো মুহূর্তে বৃষ্টির পানি যদি আসে আবারও বন্যা তৈরি হবে, আবারও এই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো এখানকার মানুষ চান যে তাদের যে যোগাযোগ ব্যবস্থা আছে, যোগাযোগ ব্যবস্থাটি দ্রুত মেরামত করা। কারণ যোগাযোগ ব্যবস্থা যদি দ্রুত মেরামত করা না হয় তাহলে তাদের জীবন জীবিকা অর্জনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
কারণ তাদের জীবন জীবিকা আটকে আছে এই সড়কের উপরে। কারণ সড়ক দিয়ে চলাফেরা করতে না পারলে তাদের দৈনন্দিন যে জিনিসপত্র আনা, পারিবারিক যে কাজকর্ম করা এবং বিশেষ করে অসুস্থ রোগীদেরকে অসুস্থ হয়ে গেলে হসপিটালে নেওয়া এবং মানুষের যে খাদ্যদ্রব্য নিয়ে আসা, সেটিও তারা অনেক বেশি বিপাকে পড়েছে। এখন আবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সকল এলাকাতে ঘর বাড়ি পড়ে গিয়েছে সেগুলোর একটা পরিসংখ্যান করা হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী যার যেই পরিমাণ ক্ষতি হয়েছে এই ক্ষতি অনুযায়ী বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি সব মিলে যদি তাদেরকে পুনর্বাসনের জন্য একটি ব্যবস্থা করা যায় তাহলে তাদের জীবন জীবিকার সামনের দিকে আগানো সম্ভব হবে। আর এই ছিল আমার কাছে ফেনীর বন্যার সর্বশেষ ক্ষয়ক্ষতির পরিস্থিতি। বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। বন্যায় 11 জেলায় এ পর্যন্ত 59 জনের মৃত্যু হয়েছে। এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে 7,05,052টি পরিবার। সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় বন্যায় সবচেয়ে বেশি 23 জনের মৃত্যু হয়েছে ফেনীতে। এছাড়া কুমিল্লায় 14, নোয়াখালীতে 9, চট্টগ্রামে 6, কক্সবাজারে 3 এবং ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও মৌলভীবাজারে 1 জন করে মারা গেছেন। মৌলভীবাজারে এখনও 1 জন নিখোঁজ রয়েছেন। বন্যায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছে 53,06,402 জন। তাদের জন্য 3,870টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্যা দুর্গতদের চিকিৎসায় 510টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া প্লাবিত জেলাগুলোতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মৌলভীবাজারে উজানের ঢল ও অতিবৃষ্টিতে মনু ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের 2 কিলোমিটার এলাকায় 16টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনগুলো দ্রুত মেরামত না করলে বড় ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। বাঁধ মেরামতে প্রাথমিক পদক্ষেপ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি উজানের ঢলে মনু নদীর প্রতিরক্ষা বাঁধের 11টি ও ধলাই নদীর 5টি স্থানে ভাঙন দেখা দেয়। প্লাবিত হয় মৌলভীবাজারের রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ ও সদর উপজেলার 700 বর্গ কিলোমিটারের বেশি এলাকা। বন্যার পানি কমতে শুরু করায় স্বস্তি ফিরছে জনজীবনে। তবে মনু ও ধলাই নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামতের দুশ্চিন্তায় স্থানীয়রা। এই যে কাকান বাংসের বাবা বাড়ি কর সারিয়া কি কষ্ট, সামনেও ভাঙা পিছনেও ভাঙা। রাস্তাঘাটে পানি কিছুটা নামলেও আপনার মানুষ চলাফেরা করতে পারতেছে না। শাকসবজি নিচে নিজেও আমি লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার সবজি বেশি। বর্তমান অবস্থায় এখন কিছু নাই। ভেঙে যাওয়া বাঁধগুলি সাময়িকভাবে ভরাট করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মনু নদীতে চলমান প্রকল্পে প্রতিটি জায়গা মজবুত করা হবে। এই প্রকল্প কেন্দ্রিক যে অধিগ্রহণ প্রক্রিয়া, এটা অতি দ্রুত ত্বরান্বিত হওয়ার ফলে যদি হয় তাহলে আমরা যে স্থানগুলো এখন সাময়িক মেরামত হবে, কিন্তু পূর্ণ সেকশনে আমরা কিন্তু কাজ বাস্তবায়ন করতে পারবো না। অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলেই আমরা এখানে একটি স্থায়ী বাঁধ তৈরি করতে পারবো। আগামী 2 সপ্তাহের মধ্যে সবগুলো বাঁধ মেরামতের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।